নমস্কার। শিলচর দূরদর্শন কেন্দ্রের আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা জানি গত 7 জানুয়ারি সন্ধ্যা 5:06 এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি দলকে গোটা উত্তর পূর্বাঞ্চলে স্থাপন করার পেছনে যিনি প্রধান সেনাপতি বা স্থপতির কাজ করেছেন, সেই পরম শ্রদ্ধেয় গোবিন্দ পুরকায়স্থ মহাশয়। তার কথা এক কথায় বলা সম্ভব নয়, বা একটা অনুষ্ঠানে তাকে পুরো মূল্যায়ন করা সম্ভব নয়। তার জন্ম 1931 সালে। ইতিমধ্যেই অনেকেই সেটা জানতে পেরেছেন। দেশের গণমাধ্যমে ব্যাপকভাবে সেই নিয়ে কথাবার্তা হয়েছে। দীর্ঘ 94 বছর তিনি বেঁচে ছিলেন। তার পুরো জীবনটাই তিনি সমাজের জন্য, দেশের জন্য উৎসর্গ করেছিলেন এবং দেশমাতৃকার চরণে পুরো জীবনটাই তিনি দিয়ে গেছেন। আমরা অনেকেই লক্ষ্য করেছি যে তার মৃত্যুতে দলমত নির্বিশেষে যেভাবে মানুষ তাকে শ্রদ্ধা জানাতে তার বাড়িতে তাকে নিজে শবদেহ নিজে যাত্রা হয়েছিল, শোভাযাত্রা হয়েছিল এবং শ্মশানে শ্রদ্ধা জানাতে সকলেই গেছেন। এবং সেই শ্রদ্ধা জানানোর মধ্যে শুধু দেখনদারি ছিল না, ছিল প্রচণ্ড আন্তরিকতা। তার নিদর্শন আমরা পেয়েছি। তো এই যে একটা মানুষ যিনি তার আদর্শে সবসময় অবিচল ছিলেন, যেটা নিয়ে তিনি কখনো আপোষ করেননি, কিন্তু তারপরও বিরোধী দলগুলোও তাকে যথেষ্ট শ্রদ্ধা করে থাকে। তো তার জীবন নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই বললাম যে একটা অনুষ্ঠানে মূল্যায়ন করা সম্ভব নয়, কিন্তু আজকে স্টুডিওতে আমরা যাদেরকে পেয়েছি তাদের সঙ্গে তার সুদীর্ঘ সময়ের সম্পর্ক এবং তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমি আপনাদের সঙ্গে একে একে পরিচয় করে দিচ্ছি। আমার ঠিক ডান দিকে রয়েছেন আপনাদের সকলের পরিচিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী, এই মুহূর্তে মাননীয় সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন দেশের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের অসম প্রদেশের অন্যতম মুখপাত্র সঞ্জীব রায়। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবং এই অঞ্চলের তরুণ কর্মতৎপর নেতা শিলচরের বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী আমাদের মধ্যে রয়েছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। তো আমি একটু যা সূত্র ধরলাম, তো এটা পরিমলদা সবচেয়ে ভালো এই ব্যাপারে এখানে আমাদের মধ্যে আলোকপাত করতে পারবেন, কারণ 4 দশকেরও বেশি সময় আমি জানি যে পরিমলবাবুর গোবিন্দবাবুর সঙ্গে আপনার সরাসরি প্রত্যক্ষ সম্পর্ক। তো এই ব্যাপারে একটু জানবো, কিন্তু তার আগে এই যে মৃত্যু, মানুষ জন্মালে সবসময় যেতে আমরা জানি কেউ অমর থাকে না, কিন্তু তার কাজ দিয়ে অমর থাকে। তো তিনি যে চলে গেলেন, যে শূন্যতা তৈরি হলো, তো প্রাথমিক প্রতিক্রিয়াটা আপনার কি প্রথমেই জেনে নেব। দেখুন, শ্রদ্ধার গোবিন্দ পুরকায়স্থ, আমি স্যার বলেই ওনাকে ডাকতাম শেষ অবধি, একেবারে শেষ দিন পর্যন্ত। তো তিনি চলে যাওয়ার পরে এরকম মনে হয়েছে যে জীবনের অনেক কিছু হারিয়ে ফেলেছি। ব্যক্তিগত জীবনে ছোট্ট করে একটা কথা বললে আপনি বুঝতে পারবেন যে পিতৃমাতৃ অনেকেই হারিয়েছি আমরা। আমারও পিতৃমাতৃ আজকের দিনে ইহজগতে নেই। তারপরে যে শূন্যতা উপলব্ধি করেছিলাম, আর তা পূরণ করার জন্য তখন এরকম মনে হয়েছে যে স্বার্থ আছেন। তো গত 7 তারিখ এই স্বার্থ আছেন কথাটা চলে গিয়েছে। তো বুঝতে পারছেন, রাজনৈতিক জীবন তো বা রাজনৈতিক জগৎ এক বিশাল জগৎ। তারপরেও প্রত্যেকজন রাজনীতিবিদ তার ব্যক্তিগত জীবন থাকে, আর ব্যক্তিগত জীবনের মাধ্যমেই তার রাজনৈতিক জীবন। তো এখানে মনে হয়েছে আমার জন্যে যে আর তো ব্যক্তিগত জীবনে কোনো জায়গায় কোনো শোক, দুঃখ, যন্ত্রণা, বেদনায় কারো কাছে গিয়ে
প্রত্যাশা করার, দাঁড়ানোর জায়গা, একটু সান্ত্বনা পাওয়ার জায়গা, একটু প্রলেপ পাওয়ার জায়গা হয়তো বা শেষ হয়ে গেল। তারপরেও আছি, বেঁচে থাকবে। আমরা আসবো, আরও বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন, আমরা শুরুতেই বলছিলাম, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। তো আমরা সকলেই জানি নতুন করে কিছু বলার নেই, আদর্শগতভাবে দুটো ভিন্ন মেরুর দল আপনারা করে থাকেন। কিন্তু এই যে কবীন্দ্রপুর গাছ তো চলে গেলেন, আপনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাতে গেছিলেন এবং আমরা দেখেছি যে আপনি রীতিমতো হাত তুলে মানে তাকে স্যালুট জানাচ্ছেন, এবং সেটার মধ্যে কোনো অভিনয় ছিল না, দেখনদারি ছিল না, সেটা বোঝা গেছে, আন্তরিক ব্যাপারটা ছিল। তো এই যে শ্রদ্ধা জানানো, একটা তো হচ্ছে আমরা মানে কি বলবো, ফর্মালিটিস একটা বলা হয়ে থাকে, তার বাইরে গিয়েও আমার মনে হচ্ছে এখানে যেন একটু বেশি টান বা বেশি আন্তরিকতা। তো আপনি কবীন্দ্রবাবুর এই প্রয়াণের প্রাথমিক প্রতিক্রিয়া আপনার কি? প্রথমে দেখুন, পাড়া হিসাবেও আমি কবীন্দ্রবাবুকে পেয়েছি এবং ওনাকে শিক্ষক হিসাবে দেখেছি, রাজনীতিবিদ হিসাবে দেখেছি, বিজেপির একজন সক্রিয় কর্মী হিসাবে এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দেখেছি। আমার মনে হয় পাড়া হিসাবে আমরা একজন অভিভাবককে দেখেছি, যিনি গ্রেটার মালগ্রাম অঞ্চলে সুউপদেশ দেওয়ার একটা প্ল্যাটফর্ম ছিলেন আমাদের। দ্বিতীয়ত শিক্ষক হিসাবে যে দেখেছি আমি ওনাকে, আমরা দেখতে পেরেছি অনুশাসন কাকে বলে, ওনার মাধ্যমে আমরা অনুশাসনটা দেখতে পেয়েছি। তৃতীয় হচ্ছে একজন বিজেপি নেতা হিসাবে আমরা ওনার ত্যাগ দেখেছি। আর চতুর্থ হচ্ছে একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আমরা ওনার দক্ষতা দেখেছি। তা আমরা এই প্রেক্ষাপটে বলতে পারি যে সাধারণত নেতা থেকে ঊর্ধ্বে উঠে উনি জননেতা হয়ে গিয়েছিলেন এবং ওনার মৃত্যুর পর আমরা ভুলে গিয়েছি কে কংগ্রেস, কে বিজেপি, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা জাতি, বর্ণ, ভাষা, ধর্ম, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়েছি এবং আমরা সেখানে গিয়ে মনে হচ্ছে আমরা একটা পরিবারের লোক। সেখানে কোনো বিভেদ ছিল না, কোনো দ্বিমত ছিল না কোনো ব্যাপারে। এবং যেহেতু দুটা পলিটিক্যাল আইডিওলজি আমাদের আলাদা আছে, কিন্তু সেই জায়গাতে এমন একজন ব্যক্তিত্ব যেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা অনেক কেন্দ্রীয় মন্ত্রী হতে দেখব, অনেক বিধায়ককে মন্ত্রী হতে দেখব, মন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রী হতে দেখব, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে দ্বিতীয় কবীন্দ্রপুর গাছ আমরা দেখব না, দ্বিতীয় সন্তোষ মোহন দেব আমরা দেখব না, দ্বিতীয় মরম মনোযোগ চৌধুরী আমরা দেখব না। আমরা নিজেকে গর্ববোধ মনে করছি, কারণ আমরা সেই যুগে জন্ম নিয়েছি যেরকম এই তিন মহান ব্যক্তিত্বকে আমরা দেখতে পেয়েছি বা জানতে পেয়েছি। এবং আজকে বরাক উপত্যকার আইডেন্টিটি, বরাক উপত্যকার পরিচয় সমগ্র ভারতবর্ষে তথা বিশ্বে এই তিনজন যেভাবে তুলে ধরেছেন, সেটা আমাদের জন্য গর্ব করারই ব্যাপার যে আমাদের চোখের সামনে, আমাদের চোখের সম্মুখে আমরা তিনটা বিরল নেতৃত্ব দেখেছি যারা আজকে শিলচর, বরাক তথা উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের মানচিত্রে তুলে ধরেছেন। তাই আমরা কংগ্রেস কর্মী হিসাবে আমরা শ্রদ্ধা জানাই বা আমার মনে করি যে বরাক উপত্যকা শুধু নয়, আসাম নয়, উত্তর পূর্বাঞ্চল একজন অভিভাবককে হারিয়েছে। আমাদের মধ্যে রয়েছেন দীপায়ন চক্রবর্তী। আপনি তো মূলত, আমি যতদূর জানি, আপনি ওনাকে দেখে বা ওনার যে কর্মদক্ষতা বা ওনার সাংগঠনিক স্তরে ওনার কাজ ছোটোবেলা থেকেই সেগুলো দেখার সৌভাগ্য হয়েছে এবং ওনার দ্বারা প্রভাবিত হয়েই হয়তো আপনি দলে এসছেন বা কাজ করতে এগিয়ে এসছেন। তো তার আপনার জীবনে কতটা প্রভাব সেটা নিয়ে হয়তো পরে একটু বেশি বলা যাবে। আপাতত আপনার প্রাথমিক প্রতিক্রিয়াটা নিয়ে নিচ্ছি যে তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তর্কাতীত, এটা নিয়ে কোনো আলোচনা হয় না। তো এই শূন্যতাকে আপনি কিভাবে দেখছেন বা তার মৃত্যু আপনার চোখে কিভাবে ধরা পড়ছে, মানে তার মৃত্যুতে কি হলো বা কতটা শূন্যস্থানটা কিভাবে ভরাট আদৌ হবে কি? প্রথমে আমি দূরদর্শনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে কবীন্দ্রপুর কাস্ত মহোদয়ের মতো একজন মহান ব্যক্তিত্বের যে শ্রদ্ধাঞ্জলি এক আলোচনা সভার মধ্যে আয়োজন করেছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে সম্মানের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় রয়েছেন, আমার বন্ধুবর সঞ্জীব ভাইও রয়েছেন এখানে। আমি সেইভাবেই বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে জানি যে আমরা তো কোনো দিন ভগবানকে দেখিনি, কিছু মানুষের মাধ্যমে ভগবান দর্শন হয়। ধরুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যদি আমরা দেখি, তাহলে এই যে প্রচারকটা এত এডুকেশন নিয়ে পরিবার ছেড়ে আজকে সমাজের জন্য কাজ করছেন, তো স্বাভাবিকভাবেই তাদের মাধ্যমে আমাদের ভগবান দর্শন হয়।
সাধু সন্তদের মাধ্যমে ভগবান দর্শন হয়। আর কবীন্দ্রপুর কাস্ত মহোদয়কে আমরা ছোটোবেলার থেকে আমরা দেখেছি মানুষ ভগবানের মতো মানত, যে কবীন্দ্রপুর কাস্ত আসলেই পায়ে ছুঁয়ে প্রণাম করে সেই আশীর্বাদ নেওয়া, সেখান থেকে আমি এই কথাটা বলতে চাই। তো আজকে স্বাভাবিকভাবেই আমার চোখে দেখা এমন একজন ব্যক্তিত্ব, যেভাবে পরিমল চক্রবর্তী মহাশয় বলেছেন, আমারও পিতা নেই, আমারও কাকা নেই, তো তাদের সূত্র ধরে ভারতীয় জনতা পার্টিতে আসা, সেকেন্ড জেনারেশন পার্টি করা, আর যেভাবে আমরা আজকের দিনে কবীন্দ্রপুর কাস্ত মহোদয়কে দেখেছি, তার যে জীবনী বা তার যে কার্যকাল, সমাজের জন্য যে তার ত্যাগ, সেটাই আমাদেরকে অনুপ্রাণিত করেছে, যার জন্যই ভারতীয় জনতা পার্টি করা। আর আজকে আমি মনে করি যে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক, আজীবন স্বয়ংসেবক যাকে আমরা হারিয়েছি, একজন বিশিষ্ট শিক্ষাবিদ যাকে আমরা হারিয়েছি, ভারতীয় জনতা পার্টির উত্তর পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা, যিনি ভারতীয় জনতা পার্টির প্রথম দিন থেকেই সেই ফিরোজ শাহ কোটলা মাঠ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে একজন অভিভাবককে, গোটা উত্তর পূর্বাঞ্চল না, ভারতীয় জনতা পার্টির সমগ্র দেশের পরিবার, আমরা একজন অভিভাবককে হারিয়েছি। আর স্বাভাবিক করতে আমরা আমাদের একজন পরম শ্রদ্ধার, যার সান্নিধ্যে আমরা বড় হয়েছি, সবসময় আমরা ভাবি যে উনি আমাদের পাশে আছেন, কিছু অসুবিধা হলে যেভাবে পরিমলদা বলেছেন যাব, তো এমন একজন ব্যক্তিত্বকে হারিয়ে সত্যিকার অর্থে আমরা মর্মাহত। আমি জানি যে মানুষকে একদিন চলে যেতে হবে, কিন্তু যত সময় এই মানুষটা বাঁচে তত সময় মনে হয় যে তার সান্নিধ্যে বোধহয় আমরা আমাদের জীবনটা আমরা অতিবাহিত করতে পারবো। তাই অত্যন্ত ভারাক্রান্ত আজকের দিন। ঠিকই। পরিমলদার কাছে আসছি, বারবারই আরএসএসের কথা আসছে, তো আমার একটা ছোট্ট ব্যক্তিগত প্রসঙ্গ মনে হলো প্রাসঙ্গিক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অবিভক্ত কাছাড়ের প্রথম সংঘচালক ছিলেন আমার বাবা, প্রয়াত বিষ্ণুমোহন গুপ্ত। তো আমি শিশু ছিলাম, বাবা খুব আগেই মারা যান জরুরি অবস্থা ঠিক, এবং প্রথম যে দুজন গ্রেপ্তার হয়েছিলেন সেই ডিআইআর একটা মিসার আগে, কবীন্দ্রপুর কাস্ত আর বিষ্ণুমোহন গুপ্ত, যদিও ওদেরকে 2-3 দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছিল। যাই হোক, সেটা অন্য কথা। তো সেই প্রসঙ্গটা এলো, কারণ আমাদের বাড়িতে দেখেছি গুরুজি এলে শিলচরে আমাদের বাড়িতে রাত্রিবেলা থাকতেন, আমি ভয়ে পেতাম, দাঁড়িয়ে টাড়ি ছিল, আমি তো খুবই ছোটো। তো বাবা 77-এ মারা যান, পরবর্তীতে বিজেপি আসে, কিন্তু কবীন্দ্রবাবু সবসময় আমাদের বাড়িতে, পরবর্তীতেও সবসময় আমার দিদি এলে তো কবীন্দ্রবাবু এই 4-5 বছর আগেও বাড়িতে এসে দেখা করতেন। আরও একটা প্রাসঙ্গিক কথা, ওনার যে বিয়ে হয়েছে, তো সেই যে পরিবারের সঙ্গে কিছুটা ঘটকই বলতে পারেন আমার বাবা ছিলেন। তো যাই হোক, তো আরএসএসের কথার জন্যই এটা বললাম। এবং আপনাকে যে এখন যেটা জানতে চাইব, ওনার আরও কিছু ঘটনা, যেমন উনি সাংসদ থাকাকালীন, এমনকি মন্ত্রী থাকাকালীন আমাদের কাছে যে খবরগুলো আছে সকলেই হয়তো জানে, সেটা হচ্ছে উনি বিভিন্ন সময় অবস্থায় হয়তো কখনো তিনি বাসন ধুয়েছেন, দিল্লিতে থাকা অবস্থায়, হয়তো কাজের লোকটা আসেনি, বা উনি কাপড়গুলো কেচে নিতেন কখনো। তো এই ব্যাপারে আপনার কাছে কিছু জানারও আছে আমার। এটা কি আরএসএসের একটা ট্রেনিং? কারণ আরএসএস যারা স্বয়ংসেবক, ওরা কিন্তু আগে থেকেই আমি জানি যে নিজের এইগুলো কাজগুলো ওরা করে থাকে। তো এই অনুশাসনটা এটাই কি কাজ করেছে? নাহলে তো এমপি মন্ত্রী বিরাট ব্যাপার। দেখুন, সংঘ আরএসএস একটা সামাজিক সংগঠন। সার্বিক দিক থেকে মানুষের চিন্তা চেতনা, তার কর্মজীবনকে কিভাবে সঠিক পথে নিয়ে যাওয়া যায়, ওই জায়গায় সংঘ কাজ করে থাকেন। আর ওই কাজগুলো দেখেই একজন স্বয়ংসেবক তার জীবনে পূর্ণতা লাভ করে। এই ক্ষেত্রে আপনি যেভাবে বললেন, হ্যাঁ, খুব সঠিকভাবে বলেছেন যে সংঘের স্বয়ংসেবক হিসেবে এই কাপড় কাচা, ভাত রাঁধা বা নিজের কাজ নিজে করা, এটা সাধারণ যারা সংঘের স্বয়ংসেবক তাদের কাছে এটা নিত্য নৈমিত্তিক কাজ। এটা যে একটা সামথিং ডিফারেন্ট এরকম আমরা ভাবিই না কখনো। আর মূলত আমিও সংঘে এসেছি, কারণ আমার বাড়ি, আমার জন্ম যেখানে, এখানেই বাড়ি, আমি এখনও গ্রামে বসবাস করি। সংঘে এসেছি কবীন্দ্রবাবুর এই রাজনীতিতে আসার আগের কথা বলি। 80-র দশকে আমিও গুরুচরণ কলেজ থেকে, এখান থেকে ডিগ্রি নেওয়ার পরে
আমার এক বন্ধু ছিলেন, তিনি সংঘপ্রেমী মানুষ, আজকের দিনে নেই। তো তিনি বললেন যে আমাদের সংঘের একজন বড় ভালো মানুষ, ওনাকে নিয়ে আসতে হয় আমাদের গ্রামে। তো ওনার ক্ষেতের মাঠ ছিল, মানে ক্ষেতের মাঠ মানে ধানের মাঠ, তখন তো অনেকভাবে মাঠ ছিল না আজকের দিনের মতো। ওইখানে ছোট্ট একটা পরিসরে ওনাকে ডেকে নেওয়া হলো। 82-83 কথা বলি। তো ওই সময় ওনার কিছু ব্যক্তিত্ব, ওনার কথা, সংঘ সম্পর্কে কিছু কথা জানতে পারলাম। আর তারপর থেকেই ধীরে ধীরে এগুলো একেবারে ঠিক সংঘ যেভাবে কাজ করেন, এটাকে ব্যবস্থিত কাজ আমি বলবো না, ওই সময় আরম্ভ হচ্ছে। তারপরে ওনার অনুপ্রেরণায়, ঠিক আছে, বড় কিছু আমরা করতে পারিনি, কিন্তু ব্যক্তিগত জীবনে প্রাথমিক শিক্ষাবর্গ বা সংঘের মাঠে যাওয়া ইত্যাদি ইত্যাদি আরম্ভ হয়েছে জীবনে। আর ওইখানে এই শিক্ষাই পেয়েছি। কাজেই কবীন্দ্র পুরকায়স্থ স্যারের জীবনটাই এরকম, জীবনের আরম্ভণীটাই এরকম যে সামাজিক কাজ, আর বিশেষ করে মানুষ তার শ্রেষ্ঠত্ব পাওয়ার ক্ষেত্রে যা প্রয়োজন এটাই সংঘ দিয়ে থাকে। আর ওইখানেই জীবশ্রেষ্ঠ হিসাবে মানুষ তার পরিচয় নিয়ে যাওয়া পর্যন্ত যে কাজগুলো আছে, এই কাজগুলো সংঘরও কাজ। কবীন্দ্রবাবু এটাকে রপ্ত করেছিলেন একেবারে ভালো করে। সংঘ শিক্ষা দেয় ব্যক্তি নির্মাণ, সংঘ শিক্ষা দেয় সমাজ নির্মাণ, সংঘ শিক্ষা দেয় রাষ্ট্র নির্মাণ। কাজেই আমরা লক্ষ্য করেছি কবীন্দ্রবাবুর ব্যক্তিগত জীবনটা এখানে আমরা সবাই বলছি যে তিনি শিক্ষকও ছিলেন, আপনিও জানেন, সবাই জানেন। শিক্ষা মানুষকে একটা স্তরে নিয়ে যায় যেখানে মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। আরএসএস মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে একেবারে নিষ্কামভাবে সমাজ রাষ্ট্রের সেবা করার শিক্ষা এখানেই আমরা পাই। কাজে এই ক্ষেত্রে কবীন্দ্রবাবু করেছেন আমাদের চোখের সামনে অনেক কাজ আমরা দেখেছি, যে নিজের কাজ নিজে করতেন, এখানে কোনো ইয়ে নেই। আর একেবারে সঠিকভাবে চিন্তন করে কীভাবে নিজেকে তৈরি করা যায় রাষ্ট্রের জন্যে, সমাজের জন্যে, ব্যক্তির জন্যে, তার শিক্ষা ওনার কাছ থেকেও পেয়েছি, অন্যান্যদের কাছ থেকেও পেয়েছি। যে এই ক্ষেত্রে কবীন্দ্রবাবু স্বয়ংসম্পূর্ণ একজন সংঘের বা আমাদের এই পরিবারের তিনি একজন ব্যক্তি ছিলেন। আর সঙ্গে রাজনীতির কথায় আসলে অন্য কথা আসতে হবে। তো রাজনীতি তো এরকম, আমার জীবন তো সূত্রধার, তিনি কর্ণধার, তিনি নিয়ে এসছেন। রাজনীতির প্রসঙ্গটা আসার আগে একটু অন্যদের জিজ্ঞেস করে নিচ্ছি, তারপরে ওই সেগমেন্টে আসছি। তো এই যে উনি যেটা বললেন যে একটা মানুষের তৈরি হওয়া, গঠন হওয়ার পেছনে যে এই যে সংঘের যে অবদান, সেটা একটা ব্যাপার। আমি বলছি কোনো একজন বিশিষ্ট বামমনস্ক এখানকার বুদ্ধিজীবী, তিনি ওনার মৃত্যুর পর যেটা বলেছেন যে বলছেন যে আদর্শ তো ভিন্ন হতেই পারে, কিন্তু তারপরও, এবং ওনার কথা সত্য, তো তিনি যে একজন শিক্ষক, তো সেই শিক্ষকের জায়গা থেকে তিনি অনন্য ছিলেন। কখনো বুঝতে দেননি যে তুমি বিরোধী অন্য দল করো। অনেক সময় দেখা হয়েছে, আমি নামটা বলছি না, উনি একজন বিশিষ্ট, কিন্তু উনি বললেন যে সেটাই, যে কবীন্দ্রবাবুর কাছ থেকে এটা শেখার, এবং তিনি চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে। তিনি এবার এটা বলছেন যে অনেক সময় আমরা এটা বলার জন্য অনেক সময় বলি যে সকলে একটা শূন্যতা তৈরি হয়, কিন্তু কবীন্দ্রবাবুর ক্ষেত্রে এটা আক্ষরিক অর্থেই শূন্যতা তৈরি হয়েছে। তো আপনি একজন বিরোধী দলের মুখপাত্র, তো আপনি এই ব্যাপারটা কীভাবে বলবেন? আমি প্রথমেই বললাম যে সবাই একজন অভিভাবককে হারিয়েছে। আর শিক্ষক শব্দটা যখন আমরা ব্যবহার করি, আমার মনে হয় শিক্ষক শব্দটা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা, আরএসএস থেকে ঊর্ধ্বে উঠে। কারণ সেই শিক্ষকতার জায়গাটা কিন্তু কেউ রিপ্লেস করতে পারবে না। আমার মানে আপনাকে একটু আমি থামাচ্ছি যে আজকের দিনে কথাগুলো আরও বেশি প্রাসঙ্গিক, কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি, কোনো দল ছাড়াই বলছি, যে মানে এডুকেশনাল ইনস্টিটিউশনে ইভেন কি টিচাররাও খুব দৃষ্টিকটুভাবে মানে সরাসরি প্রত্যক্ষ রাজনীতিতে জড়িত হয়ে যান, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি। উনি এটার থেকে হয়তো অনেকটা দূরে ছিলেন। সেটাই বলছি আমি, যে আমি ওনার শিক্ষকতাকে বা শিক্ষক পরিচয়টাকে আমরা উপরে রাখি, এবং শিক্ষকতার মাধ্যমেই উনি সমাজকে একটা দিশা দেখিয়েছেন। এবং যখন উনি প্রথম রাজনীতিতে এসেছেন, ওনার সেই পরিচয়টা কিন্তু উনি বহন করে গেছেন, উনি একজন শিক্ষক।
সমাজে প্লাস দেশের কাছে বা দোষের কাছে সেই যে গ্রহণযোগ্যতা শিক্ষক হিসাবে সে সময় আরম্ভ হয়েছিল, আর মৃত্যুর দিন পরেও কিন্তু আজকে সেই জায়গাটা উনি ধরে রেখেছেন। আজকে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিরা যারা বিশ্বে অনেক জায়গাতে প্রতিষ্ঠা লাভ করেছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠা লাভ করেছেন, আজকে ওদের শিক্ষাগুরু হিসাবে ওরা দেখেন। আর ওনার কাছে কিন্তু গোবিন্দবাবুর পরিচয়টা মন্ত্রীটা পড়ে আসে বা স্বয়ংসেবক সংঘটা পড়ে আসে। আমরা আগেই বললাম যে পাড়ার হিসাবে দেখেছি বা ওনাকে রাজনীতিবিদ হিসাবে দেখেছি, আমরা কোনো জায়গায় এটা পেলাম না যে উনি কেউর বিরুদ্ধে কোনো গ্রাজ নিয়ে কোনো কথা বলেছেন বা কেউকে অপোনেন্ট হিসাবে দেখেছেন। ডিফারেন্ট আইডিওলজি হতে পারে, সেটা ইমপ্লিমেন্ট করা বা এভেল করা আমাদের গুরুদায়িত্ব থাকে। উনি বিজেপি হিসাবে কাজ করে গেছেন বা আমরা কংগ্রেস হিসাবে কাজ করে গেছি, কিন্তু সেই শ্রদ্ধা সম্মানটা আজও আমাদের ওনার প্রতি আছে। এবং আমি দায়িত্ব নিয়েই বলছি যে আমরা অনেক মঞ্চে ওনাকে পেয়েছি, অনেক বড় বড় মঞ্চে পেয়েছি, হয়তো কোনো জায়গায় ডায়াস শেয়ার করেছি বা কোনো সময় আমি হয়তো ওনাকে উত্তরীয় পড়িয়েছি। তো আমি দায়িত্ব নিয়েই বলছি যে আমি যে মঞ্চে ওনাকে আমি পেয়েছি, আমি ওনাকে পা ছুঁয়েই প্রণাম করেছি। এবং সেই শিষ্টাচারটা আমাদের বরাক উপত্যকায় আজও আছে। কারণ গতকালকে যখন আমরা সেই শবযাত্রায় যাচ্ছিলাম শ্মশানে, সবচেয়ে বড় যে স্লোগানটা দিচ্ছিলেন যে গোবিন্দবাবু অমর রহে, উনি কিন্তু একজন কংগ্রেসী লোক, সীমান্ত ভট্টাচার্য। হ্যাঁ, আমরা দেখি। আমরা গর্ববোধ করেছি যে এখানে কোনো দলীয় প্ল্যাটফর্ম ছিল না। আজকে আমরা নিজের আপন ভেবে একজন অভিভাবককে হারিয়েছি, ওনাকে নিয়ে আমরা শ্মশানের শেষ যাত্রায় যাচ্ছি। এবং আমরা বাড়ি থেকে উনি স্লোগান, হ্যাঁ, বাড়ি থেকে স্লোগান, শ্মশান পর্যন্ত স্লোগান দিয়ে গেছেন। এবং আমরা সেটাই একটা প্রমাণ হয়েছে যে অন্য রাজ্যে যে কালচারটা এখন অ্যাডপ্ট করেছে বিভিন্ন রাজ্যে, যেখানে পলিটিক্যাল লাইব্রেরিটা কিন্তু মানে খুব শক্ত আকারে নেওয়া হয়েছে, কিন্তু বরাকে আমরা এখনও এটা ঘরোয়াভাবে নিয়েছি, পরিবেশটা এখনও দূষিত হয়নি। এবং আমরা আশা ব্যক্ত করবো যে আগামীতেও সেই সুন্দর পরিবেশ থাকবে। আর একটা জিনিস আমি বলে দিই, একটা ফটো খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, মরহুম নুরুল হুদা সাহেব, গোবিন্দবাবু ও সন্তোষ মোহন দেব কাউন্টিং হলে বসে ওরা গল্প করছেন এবং কাউন্টিং হল থেকে হেসে হেসে বেরোয় আছেন। সেখানে কে জিতেছে কে হেরেছে এটা পরের কথা, সেই যে এক্সাম্পলটা, হার জিতটা পিছনে রেখে আজকে ব্যক্তি হিসাবে হোক, সমাজকর্মী হিসাবে, বন্ধু হিসাবে হোক, বা আমাদের দেশের নেতৃত্ব দেওয়ার যে ওনাদের ব্যতিক্রম একটা পদ্ধতি ছিল, ওরা এক হয়ে এক মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে সমাজের সাথে, দেশের সাথে, দোষের সাথে। সেই ফটোটা কিন্তু আমাদের জন্য একটা সিগনেচার হয়ে দাঁড়িয়েছে এবং আগামী প্রজন্মের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয়। অবশ্যই অবশ্যই। দীপানবাবু, আপনি তো মানে আমরা সব কিছুতেই দেখি আপনি তরুণ তুর্কিও বলা হয় এবং যে কোনো কাজে আপনি ঝাঁপিয়ে পড়েন। ওনার যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে প্রাক প্রস্তুতি, সেই ক্ষেত্রে আপনি যথেষ্ট ভূমিকা নিয়েছেন এবং পরিবারের সঙ্গে ছিলেন। তা আপনি তো আগেই বললেন যে প্রাথমিক প্রতিক্রিয়া, এবার আরেকটু বেশি মানে যেটা জানতে চেয়েছি আরেকটু গভীরে গিয়ে, সেটা হচ্ছে যে তার ব্যক্তিত্ব, খালি রাজনীতির জায়গা না, তার যে ব্যক্তিত্ব, কারণ আপনার সঙ্গে অনেক ব্যক্তিগত যোগাযোগও ছিল, সেটা আপনার রাজনৈতিক জীবন গড়ে তুলতে কতটা ভূমিকা নিয়েছে? আমি ভাই সঞ্জীব রায়ের প্রসঙ্গ টেনে এনেই বলছি। এই মুহূর্তে যিনি যেটা বললেন যে আমাদেরকে গোবিন্দবাবু বা তদানীন্তন সময়ে এখানে পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কথা আমি বলছি, ওনাদের থেকে আমরা একটা জিনিসই শিখেছি যে রাজনীতিতে আমরা কোনো সময় প্রতিহিংসামূলক রাজনীতি আমরা শিখিনি। কিন্তু আজকে পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমি ওনার সাথে সন্তোষ মোহন দেবের প্রয়াণের পর ওনার সাথে গেছি, কনস্ট্রাকটিভ কীভাবে কথাবার্তা বলতে হয় ওখানে গিয়ে সেটা আমরা লক্ষ্য করেছি পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের থেকে। আর গোবিন্দপুর কেষ্ট যদি বলেন তাহলে আমি সেটাই বলতে চাই যেটা এই মুহূর্তে সঞ্জীব রায় বলেছেন যে 3টা ফটো ভাইরাল হয়েছে। অনেকে জানেন না হয়তো যে সন্তোষ মোহন দেবের প্রয়াণের পর, যেহেতু আমার নেইবার, আমি তারাপুরের বাসিন্দা, তো স্বাভাবিকভাবে ছোটোবেলার থেকেই সন্তোষ কাকুকে আমরা দেখেছি, তো একটা আবেগ তো ডেফিনেটলি আছে। সেখানে দাঁড়িয়ে সন্তোষ মোহন দেবের যে বাস স্ট্যান্ডে যখন স্মরণসভা হয়, সেখানে হোর্ডিংটা কিন্তু আমার মাথায় নিয়ে আমি গিয়ে সেখানে ফিট করেছিলাম। এটা আমার আজকের দিনে মনে পড়ছে এখানে সঞ্জীব রায়ের কথা আসার পর। কমলেন্দু ভট্টাচার্যের প্রয়াণের পর সম্পূর্ণ পদযাত্রায় আমরা ছিলাম। তার মানে গোবিন্দপুর কেষ্ট মহোদয়ের যে এই যে কাজ বা তার যে আমাদেরকে গড়ে তুলেছেন, সেটার থেকে এটা এসছে। তো গোবিন্দবাবু আমাদেরকে এইভাবে গড়ে তুলেছেন, উনি আমাদেরকে এইভাবে শিখিয়েছেন। আর আজকের দিনে সত্যিকার অর্থে যে গতকালকে যেটা হয়ে গেল, এটা একটা ইতিহাস
যে আমরা লক্ষ্য করেছি যে আমাদের দলীয় কার্যালয়ে আমাদের সকলকে আমরা সময় দিতে পারিনি। দলীয় কার্যকর্তারাও ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে গেছেন। সেখানে আমরা লক্ষ্য করলাম যে বরাক উপত্যকার সকল রাজনীতিবিদ এসে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। তো উনি যে সম্পর্কটা বজায় রেখে গেছেন সেটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার। আর আমি ভাবি যে রাজনীতিটা এইভাবে হওয়া উচিত, সমালোচনা গঠনমূলক সমালোচনা হোক, প্রতিহিংসামূলক যাতে না হয়, সেটা যাতে তার জীবনের থেকে আমরা নিতে পারি, সেটা অন্ততপক্ষে হওয়া দরকার। বরাক উপত্যকার এটা একটা ঐতিহ্য রয়েছে। কবীন্দ্রপুরকে আমাদের সন্তোষ পন্দেব মারা যাওয়ার পর পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাকে নিয়ে গেলেন। তো সেখানে সুস্মিতা দেব ছিলেন নাগরে, রাষ্ট্রপতি ইলেকশন সম্ভবত চলছিল। তখন পরিমল শুক্লবৈদ্য মহাশয় বলছেন যে আজকের দিনে বাবা মারা যাওয়ার পর উনাকে চলে যেতে হয়। তো রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদের জীবনটা বোঝা অত্যন্ত কঠিন। কেউ হয়তো সমালোচনায় বলে দেবেন যে পিতৃবিয়োগের পর উনি চলে গেছেন, কিন্তু এটা গঠনমূলক কাজে উনি গেছেন, কনস্ট্রাকটিভ কাজে গেছেন। তো এই যে কালচারটা গ্রো করেছে সেটা ওনাদের থেকে আমরা শিখেছি। আর প্রকৃত অর্থে সেইভাবেই বলতে গেলে আজকের দিনে উনি নেই। যেটা আমি আবারও বলি যে উনি থাকা অবস্থায় যে শিষ্টাচার আমরা পেয়েছি, হয়তো পাবো, আজকে পরিমলদাও রয়েছেন, অনেকেই রয়েছেন, কিন্তু এই জায়গা পূরণ হওয়ার না। যে জায়গাটা উনি গড়ে তুলে দিয়েছিলেন সেই জায়গা পূরণ হওয়ার না। আর বাকি ওনার উত্তরসূরি হিসাবে পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, অভিভাবক হিসাবে উনি আছেন। তো পরিমল বাবুর উপর অনেক দায়িত্ব নিশ্চয়ই একটু বাড়লো এখন, সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। আচ্ছা, তিনি তো 3 বারের সাংসদ, একবার যোগাযোগ দপ্তরের অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় তিনি প্রতিমন্ত্রী ছিলেন যোগাযোগ দপ্তরের। তো মন্ত্রী হিসেবে তিনি বেশ সফলই হয়েছিলেন। পরের বার হয়তো ইলেকশনে যদি জিততে পারতেন আরও পূর্ণমন্ত্রিত্ব পেতেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু মাত্র 1.5 বছর সময়ের মধ্যে অনেকটা কাজ করেছেন। তো এবারে যদি একটু তার ওই সাফল্যের পরিসংখ্যান ঠিক না, একটা মূল্যায়ন যদি করতে বলি সাংসদ হিসেবে, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং আপনি নিজেও এই মুহূর্তে বর্তমান সাংসদ, আপনি বুঝতে পারছেন এটা কাজ করাতে গেলে কতটা কঠিন বা বাধার সম্মুখীন, বা আদৌ কতটা কঠিন বা সহজ, এটা আপনি ভালো বলতে পারবেন। দেখুন, আপনি বলেছেন যে শ্রদ্ধার কবীন্দ্র পুরকায়স্থজি 1.5 বছরের জন্য মন্ত্রী ছিলেন। আর আজকের দিনে এই মন্ত্রিত্ব চলাকালীন সময়ে এই 1.5 বছরে যদি স্মরণ করি তো সবার ভালো লাগবে। তিনি যে দপ্তরের মন্ত্রী ছিলেন, এই দপ্তরে নর্থ ইস্টে আজকের দিনে যে ইন্টারনেট কানেক্টিভিটি নর্থ ইস্টেই ছিল না, কোনো জায়গায় ছিল না। আমাদের গুয়াহাটি তো ঠিক আছে, গুয়াহাটি তো ছিলই না, নর্থ ইস্টে ছিল না। কবীন্দ্রবাবু 1.5 বছরের মাথায় নর্থ ইস্টের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করেছেন। প্রথম, আজকের দিনে কিছুক্ষণ আগেও আলোচনা হয়েছে এখানে বসেই ঘরোয়া আলোচনায়, যে এই যে আমাদের শিলচর থেকে সৌরাষ্ট্র যে মহাসড়কের, এই মহাসড়কের আপনাদের মনে আছে হয়তো যে যশবন্ত সিনহাজি এখানে ফাউন্ডেশন দিয়েছিলেন। এই সড়ককে কিভাবে সঠিকভাবে রূপায়িত করা যায় তার প্রয়াস, যেটা বাজপেয়ীজির সঙ্গে কথা বলে এত বড় এক স্যাংশন, ওই সময়ে সম্ভবত প্রায় 64,000 crores এরকম একটা কিছু হবে, যদি সংখ্যা তত্ত্বের ভুল না হয়ে থাকে, ভুল হতেও পারে, অনেক দিনের কথা। এত বড় স্যাংশন নর্থ ইস্টে তার আগে হয়নি। আর এটা কবীন্দ্রবাবু মন্ত্রিসভায় থাকাকালীন সময়ের যে প্রয়াস। আজকের দিনে আমরা বিজি চলি। আপনারা বলবেন তো এটা তো কবীন্দ্রবাবুর অনেক পরের কথা, ঠিকই আছে, পরের কথা। বিজি 14তে এসছে, মানে ধরেন 15, 16 বা 17তে এসছে। কিন্তু এটা নরসিংহরাওজির কার্যকালে আরম্ভণী হয়েছিল। একেবারে এমনিতেই পড়ে যাচ্ছে, কাজ এগুচ্ছে না। কিন্তু যখনই কবীন্দ্রবাবু 1.5 বছরের দায়িত্ব পেলেন, এই 1.5 বছরে এটাকে কিভাবে
ত্বরান্বিত করা যায় তার প্রয়াস করে গিয়েছিলেন বলেই আজকের দিনে ভারতবর্ষের শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনাদের মনে আছে 14 ইংরেজির আগে তিনি এখানে মাঠে এসেছিলেন আর তিনি বলেছিলেন যে আমি এই রাস্তায়, মানে যেটা আমাদের ট্র্যাক নির্মাণ হয়েছে, এই ট্র্যাকেই খুব স্বল্পকালের মাধ্যমে, স্বল্প দিনের মাধ্যমে আমি এখানে বীজ নিয়ে আসব। কাজ তো যে কোনো কাজ যখন আরম্ভণীয় হয় এটা সঙ্গে সঙ্গে শেষ হবে না, তাকে ত্বরান্বিত করার যে প্রয়াস, যা প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্যে 1.5 বছর কার্যকালে তিনি প্রচণ্ড পরিশ্রম করেছেন। এগুলো বড় কাজগুলোর কথা আপনাদেরকে বললাম, কিন্তু তারপরেও অনেকগুলো ছোট কাজ, সাধারণভাবে যে কাজগুলো সমাজের প্রয়োজনে আসে কিন্তু আমরা হয়তো নজরে আসে না। তো এই ক্ষেত্রে কবীন্দ্রবাবুর 1.5 বছরের মন্ত্রী থাকাকালীন সময় আর বাকি সময় যে তিনি সংসদে ছিলেন, এই সংসদেও আপনারা যদি সংসদের প্রত্যেকটা, কারণ তখন অপোজিশনের একজন সাংসদ হিসেবে তিনি ছিলেন, তারপরেও তিনি আমাদের নর্থ ইস্টের বলেন বা শিলচর লোকসভার বলেন অনেক প্রশ্ন দাবি এগুলো উত্থাপিত হয়েছে ওনার মাধ্যমে, এবং ধীরে ধীরে সরকার যারাই আসুন এই দিকে নজর দেওয়ার প্রয়াস করেছেন বা চেষ্টা করেছেন বা কাজ করেছেন। কাজে এই ক্ষেত্রে তিনি একজন পার্লামেন্টারিয়ান হিসাবে তিনি একজন সাকসেসফুল পার্লামেন্টারিয়ান, তিনি মন্ত্রী হিসেবেও আর অপোজিশনের একজন সাংসদ হিসেবেও আমি মনে করি। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মানে হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। সেই অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে ওনার যে ব্যক্তিগত সম্পর্কের যে জায়গাটা, মানে আমি ওনার ইন্টারভিউ নিয়েছিলাম কবীন্দ্রের উপর, তখন উনি বলেছিলেন যে বাজপেয়ীজি ওই মহাসড়কের ক্ষেত্রে বলছেন, একজ্যাক্ট লাইনটা আমি ভুলে গেছি, হিন্দিতে বলে উনি কোট করেছিলেন যে বাজপেয়ী বলছেন যে তোমার কি চাই বা তোমার কী লাগে, তখন কবীন্দ্রবাবু এই প্রস্তাব দিয়েছিলেন, উনি নিয়ে নিয়েছেন। তো এই যে সম্পর্কের জায়গাটা, এটা কিন্তু রাজনীতিতে বোধহয় খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখুন, আপনাকে একটা কথা বলি, আমরা অনেকে ভাবি যে কবীন্দ্রবাবু 1.5 বছরের মন্ত্রী বা শিলচরের আমাদের কাছের, কবীন্দ্রবাবু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে কী ছিলেন, যারা ওই সময়ে ভারতীয় জনতা পার্টিতে কাজ করতেন তারা বলতে পারবেন। কারণ বাজপেয়ীজি, আদবানিজি, বিজয়রাজা সিন্ধিয়া, আমরা দেখেছি সিকান্দর বক্স সাহেব, এই 4 জন আমাদের নেতা ছিলেন। আর এই 4 জনই কবীন্দ্রবাবুকে দাদা বলে ডাকতেন। এগুলো আমার নিজের চোখের দেখা বা কানে শোনা, কারণ আমরা তো তার আগে 91-এর আগেও ওনার সঙ্গে ছিলাম। আর আমাদের সরকার এসছে তো আপনারাই জানেন 98-এ, কাজে এই ক্ষেত্রে তার আগের যে পিরিয়ডটা সরকারের ছাপ নেই, কিন্তু নেতারা তারাই যাচ্ছেন, আর আমরা যারা কর্মীরা আছি আমরাও তাদের সামনে আছি। কাজে এই ক্ষেত্রে কার কোন জায়গায় ভূমিকা, কবীন্দ্রবাবুর এক মানে আমাদের নেতৃত্বের কাছে এক স্বকীয় পরিচয় ছিল। তার কারণটা হলো ওনার ব্যক্তিত্ব, ওনার ব্যক্তিত্বের যে কিছুটা দিক এখানে দাদাও বলেছেন, সঞ্জীবদাও বলেছেন, ভাই দীপায়নও বলছেন, এটা তো ঠিক আছে আমরা কাছের মানুষ, কিন্তু তার বাইরেও, যেমন গতকাল যে জনসাধারণের যে একেবারে মন থেকে কেউ তো বলেনি যে আপনারা আসুন, কিন্তু তারপরেও আমরা দেখলাম বিভিন্ন সেক্টরের বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন এনজিও থেকে লোক এসছে। লোক আসার মূল কারণ ওনার ব্যক্তিত্বে মুগ্ধ হয়, আর বিশেষ করে ওনার ব্যক্তিত্বটা মন্ত্রী হিসাবে তার আগেও ছিল, তারপরেও আছে। তার আগের যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বে আমার কেন্দ্রীয় নেতৃবর্গ ভারতবর্ষের, আপনারা লক্ষ্য করেছেন কবীন্দ্রজির মৃত্যুর কিছুক্ষণ পরেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী টুইট করেছেন, এবং বড় সঠিক কথাগুলো লিখে টুইট করেছেন। তখন আমি এটা ছোট বড়োর জন্য বলছি না, কিন্তু আমাদের আজকের দিনের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমার মনে আছে 14 ইংরেজিতে যখন মোদিজি এলেন তখন তিনি প্রধানমন্ত্রী নেই, রামনগরের মাঠে। তখন আমার দায়িত্ব ছিল যে এই মাঠে জনসভা করার, আমাদের দায়িত্ব থাকে দলীয়ভাবে এভাবে, তো এই দায়িত্ব আমি পালন করেছি। ওই সময় যখন মোদিজি আসছেন দূর থেকে দেখেই তো বলছেন যে কবীন্দ্রদা কেসা হ্যায়। তো এই কবীন্দ্রদা কথাটা মানে বাজপেয়ীজির মুখে শুনেছি, আদবানিজির মুখে শুনেছি,
সিকন্দর বক্স সাহেবের মুখে শুনেছি, বিজয় রাজা সিন্ধিয়ার মুখে শুনেছি। আমরা এইভাবে অনেকের, আর বাকিদের কথা ছেড়েই দিলাম মানে তাদের কথা ছাড়া মানে তাদের নাম উচ্চারণ করলাম না। মানে আমরা দেখেছি কবীন্দ্রবাবুর এক আলাদা আলাদা পরিচয়, আলাদা ব্যক্তিত্ব, আলাদা নেতৃত্ব। আর সম্পূর্ণ ভরসা ছিল কবীন্দ্রবাবুর উপর আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের। নর্থ ইস্টের মধ্যে কিভাবে দলের বিকাশ করা যায়, দলকে ফ্লোরিশ করা যায়, তার জন্য সমস্ত দায়িত্ব কবীন্দ্রবাবু। কিছু জিজ্ঞেস কবীন্দ্রবাবু, কিছু বলা কবীন্দ্রবাবু, কিছু করা কবীন্দ্রবাবু। তো এই কথাগুলো ছিল। আর বাকি তো অনেকেই আছে কথা। কিন্তু আমাদের সময়ের একটা নির্দিষ্ট মাপকাঠি থাকে, যে অনুষ্ঠানকে গুটিয়ে আনতে হয়, একদমই এখন অনুষ্ঠানটা শেষ করতে হবে। চিন্টুবাবুর কী রিয়াকশন, মানে শেষ কথাটা কি বলবেন যে কবীন্দ্রবাবুর এই প্রয়াণে ব্যাপারে? এটাই বলবো যে যে রাজনীতিবিদ হিসাবে যে বার্তাটি দিয়ে গেলেন উনি, সাথে তিনি আমি গেলেন কিন্তু শেষ হয়নি তো, সেই লিগেসি তো থাকলো। না, আমি বলছি যে রাজনীতিবিদ হিসাবে যে বার্তাটি দিয়ে গেলেন এবং পরবর্তী প্রজন্মকে ফলো করার জন্য একটা আদর্শ রেখে গেলেন। আমি আগেই বলেছি যে শিষ্টাচার, ভ্রাতৃত্ববোধ, সেটা ব্রাদারহুড মেনটেন করে যাতে আমরা রাজনীতি করতে পারি। ভাই দীপায়ন বলেছে যে আমাদের বরাক উপত্যকাও এখনও সেইভাবে মানে মানে কী বলবো, কুরাজনীতি এখনও আসেনি, যেভাবে পার্শ্ববর্তী কিছু যেবার আসছে আমরা দেখি। তো যে মহান ব্যক্তিত্বরা, মরম মধুলোক চৌধুরী, প্রয়াত সন্তোষ মোহন দেবজি, কবীন্দ্রবাবু, ওরা যে বার্তাটা দিয়েছেন, আমাদের গুরুদায়িত্ব যে এই বার্তাকে বহন করে আগামী প্রজন্মের হাতে আমরা ফ্ল্যাগটাকে, ব্যারনটাকে দেবো, যাতে আগামীতেও বরাকে একটা শান্তির দ্বীপ থাকে এবং শান্তি বজায় রেখে আমরা সুন্দরভাবে ভ্রাতৃত্ববোধ নিয়ে আমরা রাজনীতি করতে পারি। দীপায়নবাবু, আপনার বিশেষ শেষ প্রতিক্রিয়া? আমি এটাই আপনার কথা মতো বলতে চাই যে কবীন্দ্রপুরকায়স্থ মহোদয় মন্ত্রী, একজন মন্ত্রীর সফলতা কোন জায়গায়, আমি একটা এক্সাম্পল আপনার সামনে আজকে তুলে ধরতে চাই। যে স্বাধীনবাজার অঞ্চল, যে স্বাধীনবাজারে আপনারা জানেন যে 100% মুসলিম অধ্যুষিত এলাকা। তখনকার দিনে ভারতীয় জনতা পার্টির সেখান থেকে ভোট আসা, এটা আমরা চিন্তাই করতে পারিনি, আমরা ভোট পাইও নি, কবীন্দ্রবাবু পাননি ভোট। কিন্তু মন্ত্রী হওয়ার পর আমরা লক্ষ্য করলাম মহানতা কোন জায়গায়, যে উনি প্রথম টেলিফোন এক্সচেঞ্জটা স্বাধীনবাজারে দিয়েছিলেন। আচ্ছা। আর সেই কথা চিন্তা করে দিয়েছিলেন যে রোড কন্ডিশন মানে কানেক্টিভিটি এত বাজে ছিল সেখানে। আমরা জানি যে শিলচর থেকে যেতেও 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতো। সেখানে দাঁড়িয়ে যদি কেউ মারা যায় হঠাৎ করে, কোনো যদি অসুবিধা হয়, তাহলে একটু ইনফরমেশন তো কাউকে দিতে হবে। তার জন্য কিন্তু ফার্স্ট টেলিফোন এক্সচেঞ্জটা সেখানে দেন। তো আজকে সফলতা সেটাই, আমরা মন্ত্রী, বিধায়ক, এমপি হয়ে যে কাজগুলো করে যাব, পরবর্তীকালে মানুষ যেটা বলবে সেখানে তার সফলতা আসে। আজকে মহাসড়কের কথা উঠে আসছে এখানে, সম্মানের পরিমল শুক্লবুদ্ধ মহাশয় বলেছেন, এটা লিডু থেকে সৌরাষ্ট্র পর্যন্ত হওয়ার একটা কথা চলছিল তদানীন্তন সময়ে। যেহেতু অটলজির সাথে ওনার নিবিড় সম্পর্ক, উনি জানতে পেরে টেলিফোনের যোগাযোগে, মন্ত্রীরাও উনি হেরে গেছিলেন ওই সময়, তো উনি বাজপেয়ীজিকে অনুরোধ করলেন যেটাতে শিলচর থেকে কি সৌরাষ্ট্র করা যায় না। তো উনি ওনার কনফিডেন্সটা যে উনি করবেনই আমি যদি বলি, এটা বলেই কিন্তু ছেড়ে দিলেন। কিন্তু বাজপেয়ীজি যেহেতু বরাকের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সম্পর্কিত ছিলেন, জানা ছিল রোড কন্ডিশন, যার জন্য কিন্তু আজকে শিলচর থেকে সৌরাষ্ট্র। তো বলতে গেলে অনেক কথা বলার আজকে নেই, অনেক কিছু বলার আপনাদেরও সময় নেই। কিন্তু আমি এটাই বলবো যে আমরা তিনজন যেটা এখানে ডিসকাশন করেছি, এই ডিসকাশন থেকে একটা কথাই বেরিয়ে আসে যে এমন একজন নেতৃত্ব, যে নেতৃত্বের যে জীবনীটা, এই জীবনীটা আমরা স্টাডি করা দরকার, সেটাকে অনুভব করা দরকার। তাহলেই কিন্তু আমরা একটা ভালো সমাজ গঠনে আমাদেরও নিজস্ব জীবনের একটা ভূমিকা থাকবে বলে আমি আশা রাখি। একদমই। পরিমল শুক্লবুদ্ধ মহাশয়, সঞ্জীব রায় এবং দীপায়ন চক্রবর্তী, আপনাদের শিলচর দূরদর্শন স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের যারা দর্শক, আপনারা দেখলেন কবীন্দ্রপুরকায়স্থর প্রয়াণের পর আমাদের যে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে মাননীয় যারা আমন্ত্রিত অতিথিরা ছিলেন, তারা তার জীবনের ব্যাপারে বিস্তারিত বললেন যতটা এই সময়ের মধ্যে সম্ভব। পরবর্তীতে সুযোগ পেলে আমরা নিশ্চয়ই আরও এই নিয়ে কথা বলবো। তো আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।